পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা গিরিখাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এটাকে দুনিয়ার কাছ থেকে সিক্রেট রাখা হয়েছে। সেখানে কেউ ঢুকতে পারে না, যদি বা ঢোকেও তবু আর ফিরে আসতে পারে না। জায়গাটাকে নরকের সাথে তুলনা করলেও ভুল হবে না। আর এই নরকের দরজা একবার খুলে গেলে সেটা দুনিয়াকেও ধ্বংস করে দিতে পারে। জানতে চান কি রহস্য আড়াল করে রাখা হয়েছে এই গিরিখাতের ভেতরে? তাহলে আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ পাওয়া ফিকশনাল হরর সিনেমা দ্য গডসের এক্সপ্লেনেশন। দ্রাসা নামের একজন এক্সপার্ট স্নাইপার টানা 10 দিন ধরে লতায় পাতায় ঢাকা একটা গুহাতে কাটাচ্ছিল, কারণ তাকে একজনকে হত্যার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এই গুহাটা থেকে খুব কাছেই একটা বিমানের রানওয়ে রয়েছে, সেখানেই ল্যান্ডিংয়ের পরে টার্গেট বিমান থেকে নামবে। তাই দ্রাসা অদূরে এই গুহাটাতে ওত পেতেছিল। তো সকালে ব্রাশ করার সময়ে সে বিমানের আওয়াজ পাওয়া মাত্রই স্নাইপারটা নিয়ে রেডি হয়ে যায়। একটু পরে বিমানও ল্যান্ড করে, আর টার্গেট বিমানের দরজা খুলে বের হতেই সে শ্যুট করে দেয় এবং তার মিশনটাও সাকসেস হয়ে যায়। মিশন সাকসেসের পরে বুলেট সেলটা সে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। অন্যদিকে তার মতোই আরেকজন এক্সপার্ট স্নাইপার ছিল, তার নাম লিভাই। লিভাই একজন এক্স মেরিন স্নাইপার। 4 বছর আগে সে মেরিন থেকে অবসর নিয়েছে, তবে এখনও সে বিভিন্ন প্রাইভেট কন্ট্রাক্টে কাজ করে। তো অবসর কাটাতে সে একটা বিচের ধারে বসেছিল, তখন তার কাছে একটা মেসেজ আসে এবং তাকে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মেরিন বেস ক্যাম্প প্যান্ডেলটনে যেতে বলা হয়। লিভাই বুঝতে পারে তার কাজের নতুন কন্ট্রাক্ট চলে এসেছে, তাই সে সরাসরি প্যান্ডেলটন বেস ক্যাম্পে চলে যায়। সেখানে গেলে লিভাইকে বার্থোলোমিওর কাছে নিয়ে যাওয়া হয়। যদিও লিভাইকে বার্থোলোমিওর পদ বা র্যাঙ্ক সম্পর্কে জানানো হয় না, তবে একজন মেরিন কর্নেলকে বার্থোলোমিওর নির্দেশ পালন করতে দেখে বুঝতে পারে এই মহিলা অত্যন্ত পাওয়ারফুল কোনো কর্মকর্তা। যাই হোক, বার্থোলোমিওর কাছে লিভাইয়ের সব রকম ডিটেলস ছিল। লিভাইয়ের দাদা এবং বাবাও মেরিনে ছিল। স্নাইপার শুটার হিসেবে লিভাইয়ের ট্র্যাক রেকর্ড অনেক ভালো। সে এখন পর্যন্ত অন্তত 200-রও বেশি লোককে স্নাইপার শটে সাকসেসফুলি মারতে পেরেছে। তো বার্থোলোমিও লিভাইয়ের কাছ থেকে জেনে নেয় বর্তমানে সে কোনো কন্ট্রাক্টে আছে কিনা, সে নেশাপানি করে কিনা, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে কিনা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট তার কোনো পিছুটান মানে গার্লফ্রেন্ড আছে কিনা। তো লিভাইয়ের এগুলোর কোনো প্রতিবন্ধকতাই ছিল না, তাই বার্থোলোমিও তাকে নতুন একটা মিশনের কন্ট্রাক্ট দিয়ে দেয়। এদিকে দ্রাসা মিশন শেষ করে লিথুনিয়াতে একটা কবরস্থানে যায়। সেখানে তার মায়ের কবরের সামনে তার বাবা বসেছিল। দ্রাসা বাবাকে তার লাস্ট মিশনের বুলেট সেলটা দেয়। এছাড়াও বাবাকে জানায় সে আরেকটা নতুন কন্ট্রাক্ট পেয়েছে, এবার তাকে 1 বছরের জন্য সিক্রেট কোনো জায়গায় থাকতে হবে। দ্রাসার বাবা জানায় ক্যান্সার তার লিভার পাকস্থলী সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই তিনি আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজেকে সকল কষ্ট থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দ্রাসা ওনাকে এরকম করতে বারণ করেন, কিন্তু উনি জানান জীবনটা আমার, তাই সিদ্ধান্তও আমার। মৃত্যুর পরে আমাকে তোর মায়ের কবরের পাশেই দাফন করা হবে। ওই দিনে তুই যেখানেই থাকবি আমাকে স্মরণ করে একটা মোমবাতি জ্বালাবি। দ্রাসা জানে তার বাবা একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখান থেকে আর তাকে সরিয়ে আনা সম্ভব না, তাই সেও বাবার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চুপ হয়ে যায়। যাই হোক, পরবর্তী সেপ্টেম্বর মাসে লিভাইকে কাজের দায়িত্ব দিয়ে একটা জেট প্লেনে করে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এক্সাক্ট লোকেশনে প্লেন প্রবেশ করতে পারবে না, তাই তাকে নো ফ্লাইং জোনের অনেক ওপর থেকে নামিয়ে দেওয়া হয়। লিভাই প্যারাশুট নিয়ে ল্যান্ডিং করে। এরপরে পাইলটের বলে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটার পরে সে একটা গডস বা গিরিখাতের সামনে এসে উপস্থিত হয়। তাকে আগামী 1 বছর এই গিরিখাতটা পাহারা দেবার জন্যই পাঠানো হয়েছে, যাতে কেউ এই এরিয়ার আশেপাশে আসতে না পারে। লিভাই গিরিখাতটা দেখছিল, তখন সেখানে গত 1 বছর ধরে পাহারা দেওয়া জেডি এসে হাজির হয়। জেডির 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়েছে, তাই তার স্থলে লিভাইকে নিয়োগ দেওয়া হয়েছে। জেডি লিভাইকে ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যায়। যাবার পথে লিভাই জানতে পারে জেডি গত 1 বছর ধরে এখানে থাকার পরেও এখানকার ব্যাপারে কিছুই জানতে পারেনি। এছাড়া এখানে কারোর সাথে কথা বলারও সুযোগ নেই, কারণ তাকে একাই থাকতে হতো। আজ রাতে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাই আজ সে বাড়ি ফিরে যাবে। কথায় কথায় তারা ওয়েস্ট টাওয়ার অবজারভেশন পোস্টের সামনে এসে দাঁড়ায়। আগামী 1 বছর লিভাইকে এই টাওয়ারেই থাকতে হবে, তবে এখানে থাকার জন্য প্রয়োজনীয় সব ফ্যাসিলিটিসই রয়েছে। তবে জেডি তাকে সাবধান করে দেয় গিরিখাতের অপর পাশে ইস্ট টাওয়ার রয়েছে। ইস্ট এবং ওয়েস্ট টাওয়ারের দায়িত্বে থাকা কেউই একে অপরের সাথে কথা বলতে পারবে না, এটা গুরুতর এবং ক্ষমার অযোগ্য একটা অন্যায়। এরপরে জেডি তাকে টাওয়ারের ভেতরে নিয়ে যায় এবং জানায় কোথায় কোন প্রয়োজনীয় জিনিসগুলো রাখা আছে। জেডির কাছে লিভাই ক্লকার নামে একটা জিনিসের কথা জানতে পারে,
যেটা এক ধরনের স্যাটেলাইট ট্রান্সমিটার। প্রতি 1 কিলোমিটার অন্তর ক্লোকার লাগানো আছে। এগুলো স্যাটেলাইটে ফেক সিগন্যাল পাঠায়, ফলে কোনো স্যাটেলাইট এই জায়গাটাকে ডিটেক্ট করতে পারে না। এই জন্যই জায়গাটা এখন পর্যন্ত পুরো দুনিয়ার কাছে সিক্রেট। এখান থেকে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। তবে মাসে একবার সে অথরিটির সাথে কথা বলার সুযোগ পাবে। সে অথরিটিকে প্রতি মাসে একবার করে রেডিওর মাধ্যমে এখানকার আপডেট জানাবে। এরপরে জেডি তাকে টাওয়ারের ওপরে এয়ার রেড সাইরেন দেখায়। যদি কখনো এই এরিয়ায় থাকা ক্লকারগুলো স্টপ হয়ে যায় অথবা যদি কেউ গিরিখাতের ভেতরে ঢোকার বা বেরোনোর চেষ্টা করে তাহলে এই সাইরেনটা বেজে উঠবে। আর সাইরেন বেজে ওঠা মাত্রই স্ট্রে ডগ প্রোটোকল চালু হয়ে যাবে। যদিও জেডি জানতো না এই স্ট্রে ডগ প্রোটোকলটা আদতে কি, তবে সে লিভাইকে সাজেশন দেয় যদি কখনো সে সাইরেনটা শুনতে পায় তবে যেন যতটা দূরে সম্ভব এখান থেকে পালিয়ে যায়। এছাড়াও এই জায়গাটা সম্পর্কে লিভাই জেডির কাছে আরও কিছু তথ্য জানতে পারে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে পূর্ব এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়। এরপরই আবার কোনো একটা গোপন চুক্তির মাধ্যমে তারা একটা জোট বানায়। এরপর থেকে দুই অঞ্চলের প্রতিনিধিরা পূর্বাঞ্চল থেকে একজনকে পূর্বাঞ্চলের সীমানায় এবং পশ্চিমাঞ্চল থেকে একজনকে পশ্চিমাঞ্চলের সীমানায় পাহারায় রাখে, যাতে জায়গাটার কথা সম্পূর্ণ সিক্রেট রাখা যায়। আর এরা এমনভাবে জায়গাটা সিকিউর করে রেখেছে যে গত ৭৫ বছরে সোভিয়েত রাশিয়ার ৯ জন রাষ্ট্রপ্রধান, ১৩ জন মার্কিন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, অথচ এরা কেউই গিরিখাতের ব্যাপারে জানতে পারেনি। এটা শুনে লিভাই অবাক হয়ে বলে, কি এমন আছে এই গিরিখাতের ভেতরে যার জন্য জায়গাটা এতটা সিক্রেট রাখা হয়? জেডি বলে তার এসব ব্যাপারে না জানাই ভালো। লিভাইয়ের প্রধান কাজ হলো গিরিখাতের ভেতরে থাকা জিনিসগুলো যেন কোনোভাবে বাইরে আসতে না পারে সেটা নিশ্চিত করা। এরই মধ্যে লিভাই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করে, এগুলো কিসের আওয়াজ? জেডি জানায় এগুলোকে তারা হোলোম্যান বলে। বহু বছর আগে কেউ এদের হোলোম্যান নাম দিয়ে গিয়েছিল, সেই থেকে তারা হোলোম্যান নামে পরিচিতি পেয়ে আসছে। ১৯৪০-এর দশকের শেষের দিকে এই গিরিখাতটা পরিষ্কার করার জন্য প্রায় ২৪০০ অশ্বারোহী সৈন্যসহ ৩টা ব্যাটালিয়নকে পাঠানো হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এদের মধ্যে একজনও ফেরত আসেনি। তারপরেই মূলত দুই অঞ্চলের প্রতিনিধিরা জোট গঠন করে জায়গাটা চারিদিক থেকে ঘিরে দিয়েছে এবং ভেতরের রহস্যময় শক্তিটা যেন বাইরে আসতে না পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেটি বলে তার মনে হয় এই গিরিখাতটা হলো নরকের দরজা, তারা এই নরকের দরজার পাহারাদার। লিভাই অবশ্য জেডির কথাকে অতিরঞ্জিত এবং ভিত্তিহীন মনে করে, তাই এই ব্যাপারে আর কথা বাড়ায় না। তো জেডি লিভাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটা প্লেন এসে তাকে তোলার জন্য বেল্ট নামিয়ে দেয়, কিন্তু প্লেনে থাকা সোলজার তাকে প্লেনে না তুলে উল্টো গুলি করে মেরে জঙ্গলের ভেতরে ফেলে দেয়, যাতে জেডি এখানকার সিক্রেট বাইরের দুনিয়ার কাউকে জানাতে না পারে। তারা প্রতিটা পাহারাদারের সাথে একই কাজ করে। এরপরে সোলজার বার্থোলোমিওকে ফোন করে কনফার্মেশন দিয়ে দেয়, কারণ তার নির্দেশেই কাজটা হয়েছে। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠেই লিভাই নিজের কাজে লেগে পড়ে। বাইরে রাউন্ড দিয়ে এসে সে লাইব্রেরিতে বই খোঁজার সময়ে এখন পর্যন্ত এখানে দায়িত্বে থাকা সব পাহারাদারের দেয়ালে লেখা মোটিভেশনাল কথাগুলো সে দেখতে পায়। এরপরে বাইরে এসে সবজি তোলার সময়ে সে গিরিখাতের ইস্টার্ন সাইডে আওয়াজ শুনতে পায়, তাই দ্রুত টাওয়ারে উঠে দূরবীনটা সেদিকে তাক করে দেখতে পায়। সেখানেও একজন নতুন পাহারাদার এসেছে। এই পাহারাদারটা আসলে দ্রাসা ছিল। দ্রাসা কাঠ কাটছিল, সেই আওয়াজই লিভাই শুনতে পাচ্ছিল। তবে দ্রাসা খুবই স্মার্ট ছিল। লিভাই এত দূর থেকে তাকে ফোকাস করছে, দ্রাসা সেটা বুঝে যায় আর একদম লিভাইয়ের দিকেই ঘুরে তাকায়। তখন বিব্রত হয়ে লিভাই দূরবীন থেকে সরে যায়। রাতে লিভাই ঘুমাচ্ছিল, তখন বজ্রপাতের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। আচমকা উঠতে গিয়ে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। লিভাই কি না কি ভেবে তার বন্দুকটা হাতে তুলে নিয়ে বেরিয়ে আসে। তখন ভাঙা কাচে তার পা কেটে যায়। পা পরিষ্কার করে সে দূরবীনের কাছে গিয়ে ইস্টার্ন টাওয়ারের উপরে ফোকাস করে এবং দেখে দ্রাসা মোমবাতি জ্বালিয়ে বসে আছে। শুধু যে বসে আছে তাই না, বরং এক মনে তার টাওয়ারের দিকে তাকিয়ে আছে। দ্রাসা বুঝতে পারে লিভাই তাকে ফোকাস করে আছে, তাই সে মোমবাতি নিভিয়ে শুতে চলে যায়। এভাবে আরও 2 মাস কেটে যায়। তখন চলছিল নভেম্বর মাস। তো সেদিন ছিল দ্রাসার জন্মদিন। সে একাই নিজের জন্মদিন সেলিব্রেট করছিল, কিন্তু এভাবে নিঃসঙ্গ জীবন তার খুব বোরিং লাগছিল। তাই সে এবার ওয়েস্টার্ন সাইডের মানুষের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে দূরবীনে চোখ রেখে দেখে লিভাই বসে একটা বই পড়ছে। তখন দ্রাসা লিভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে একটা ফায়ার করে। গুলির আওয়াজ শুনে লিভাইও দূরবীনে চোখ রাখে এবং দেখতে পায় দ্রাসা একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। প্লেকার্ডে লেখা আছে, তোমার নাম কি? লিভাই সেটার প্রতিউত্তরে লেখে, আমাদের একে অপরের সাথে যোগাযোগ করা নিষিদ্ধ। এটা দেখে দ্রাসা আবার লেখে, আমার নাম দ্রাসা, আজ আমার জন্মদিন।
তাই আজকে আমার যা খুশি আমি তাই করব। এটা দেখে লিভাই হেসে ফেলে। সে একটা গ্লাসে ওয়াইন ঢেলে এনে দাঁড়ায় এবং প্লেকার্ডে লেখে, আমার নাম লিভাই, তাহলে এসো তোমার জন্মদিন সেলিব্রেট করা যাক। তো এভাবেই দুই প্রান্তে থাকা দুটো মানুষের মধ্যে প্রথম যোগাযোগ শুরু হয়। এরপরে গান বাজিয়ে তারা নাচানাচিও করে। তারা দুজনে বেশ উপভোগ করছিল। এর মধ্যে দ্রাসা কোনো কিছুর মুভমেন্ট ফিল করে, তাই সে গান বন্ধ করে দেয় এবং লিভাইকে ইশারা করে সে যেন নিজের টাওয়ারের নিচে খেয়াল রাখে। তো লিভাই টাওয়ারের কার্নিশ থেকে নিচে তাকিয়ে দেখে কিছু অদ্ভুত ধরনের প্রাণী দেয়াল বেয়ে উঠে আসছে। সে দ্রুত প্রাণীগুলোকে গুলি চালাতে শুরু করে। ইস্টার্ন টাওয়ার থেকে দ্রাসাও গুলি চালিয়ে লিভাইকে ব্যাকআপ দেয়। এছাড়া বিভিন্ন জায়গায় মাইন বোমা লাগানো ছিল, সেগুলো গুলিতে ব্লাস্ট হতে শুরু করে। ফলে এক পর্যায়ে ওয়েস্টার্ন সাইড দিয়ে যে প্রাণীগুলো উপরে ওঠার চেষ্টা করছিল সেগুলো মারা যায়। কিন্তু লিভাইকে ব্যাকআপ দিতে গিয়ে দ্রাসা বুঝতে পারেনি তার টাওয়ার বেয়েও কিছু প্রাণী উঠে এসেছে। একটা প্রাণী তো তার কার্নিশ পর্যন্ত উঠে পড়েছিল। প্রাণীটা দেখতে খুবই ভয়ঙ্কর। প্রাণীটার মানুষের মতো অবয়ব, কিন্তু শরীরে রক্ত মাংস নেই, চোখের জায়গায় গর্ত, মাথায় শিং, আবার মাথার খুলিতে গাছের মতো শেকড় জড়ানো, হাতগুলো মানুষের মতো, আবার নখগুলো জন্তুদের মতো। এই জন্যই হয়তো এই প্রাণীগুলোর নাম হোলোম্যান রাখা হয়েছে। যাই হোক, দ্রাসা দ্রুত প্রাণীটাকে গুলি করে এবং লাথি দিয়ে ফেলে দেয়। এরপরে দেয়াল বেয়ে উঠতে থাকা বাকি হোলোম্যানগুলোকেও গুলি চালাতে শুরু করে। লিভাই এবার ওয়েস্টার্ন সাইড থেকে গুলি চালিয়ে দ্রাসাকে ব্যাকআপ দিতে থাকে। কিছু প্রাণী বিপদসীমার ভেতরে চলে আসে। অথরিটি বিপদসীমায় লেজার সেন্সর লাগিয়ে রেখেছিল, তাই ওই পজিশনে আসতেই লেজার সেন্সরের কারণে চারিদিক থেকে অনেকগুলো গান অ্যাক্টিভ হয়ে যায় এবং হোলোম্যানের ওপরে অনবরত গুলিবর্ষণ শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় থাকা মাইনগুলো ব্লাস্ট হতে থাকে। এতে দ্রাসা বুকে সামান্য আঘাত পায়। কিছুক্ষণের মধ্যেই দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করা সবগুলো হোলোম্যান মারা যায়। পরিস্থিতি শান্ত হলে দ্রাসা তার আঘাত লাগা জায়গায় ড্রেসিং করে নেয়। সে বুঝতে পারছিল দূর থেকে লিভাই তাকে দেখছে, তাই সে প্লেকার্ডে লিখে বলে, আমার লাইফের বেস্ট বার্থডে ছিল এটা। এরপরে দুজনেই হেসে ফেলে। যাই হোক, পরের দিন লিভাই ব্লাস্ট হওয়া মাইনগুলো রিপ্লেস করে দেয় আর দ্রাসা দূর থেকে স্নাইপার ধরে তার ওপরে নজর রাখে যাতে লিভাই কোনো বিপদে না পড়ে। এভাবে তাদের মাঝে বেশ ভালো সম্পর্ক হয়ে যায়। পরবর্তী 1 মাস নতুন করে কোনো হোলোম্যানের উপদ্রব দেখা যায় না। এরই মধ্যে ক্রিসমাস ডে চলে আসে। লিভাই একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে দ্রাসাকে উইশ করে। দ্রাসাও স্নো দিয়ে লিভাইয়ের মতো দেখতে একটা স্নোম্যান বানিয়ে তাকে উইশ করে। এভাবে তাদের যোগাযোগ প্রতিনিয়ত বাড়তেই থাকে। দৃষ্টিসীমার এতটা দূরে থেকেও তারা দুজনেই খুব কাছে চলে এসেছিল। দূরত্ব তাদের বন্ধুদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমনকি দূর থেকে তারা দাবাও খেলত। এভাবে তাদের সময় বেশ ভালোই কাটছিল। তারপরে আরও 2 মাস কেটে যায়। চলে আসে ফেব্রুয়ারির 14 তারিখ। দ্রাসা খুব মন খারাপ করে বসেছিল, কারণ তার বাবা বলেছিলেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। সে বাবার কথা মতো ওনার স্মরণে একটা মোমবাতি জ্বালায়। লিভাই দূরবীনে দেখতে পায় দ্রাসা মন খারাপ করে বসে আছে, তাই সে তাকে সিগন্যাল দিয়ে জিজ্ঞেস করে আজ সে টহল দিতে যায়নি কেন। দ্রাসা জানায় আজকে তার মন ভালো নেই, সে কারো জন্য প্রার্থনা করছে। তো দ্রাসার মনের অবস্থা বুঝতে পেরে লিভাই আর তাকে ঘাটায় না। তবে লিভাইয়েরও মনও বেশ অস্থির হয়ে ওঠে। সে এভাবে আর থাকতে পারছিল না, তাই সে দ্রাসার কাছে যাবার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে মিসাইল বক্সটা বের করে। একটা মিসাইল লঞ্চারকে মডিফাই করে সে এমন একটা জিনিস বানায় যেটার মাধ্যমে সে ওয়েস্টার্ন টাওয়ার থেকে ইস্টার্ন টাওয়ার পর্যন্ত দড়ি পৌঁছে দিতে পারবে। দ্রাসা দূর থেকে তার কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়ে যায়। তবে লিভাই সফলভাবে মিসাইলের সাথে ক্লাইম্বিং রোপ লাগিয়ে সেটা ইস্টার্ন টাওয়ারের দিকে চালিয়ে দেয়। অপর প্রান্তে থাকা দ্রাসা সেই দড়িটা গাছের সাথে শক্তভাবে বেঁধে দেয়। এরপরে লিভাই টাওয়ারে দাঁড়িয়ে প্লেকার্ডে দ্রাসাকে আজ রাতে ডিনারের আহ্বান করে। দ্রাসা উৎসাহের সাথে রাজি হয়ে যায়। তো সন্ধ্যায় লিভাই রেডি হয়ে দড়িতে ঝুলে ওয়েস্টার্ন থেকে ইস্টার্ন টাওয়ারে চলে আসে। আর এই প্রথমবার দুজন মুখোমুখি হয়। লিভাই দ্রাসাকে বলে, তোমারে তো আজ অত্যাধিক সুন্দর লাগতেছে, স্নান করেছো নাকি? দ্রাসা হেসে বলে, আমি গোসল করেছি, কিন্তু তোমার গা থেকে উটকো গন্ধ আসছে। যাও আগে গোসল করে আসো, আমি ততক্ষণে পূর্বের পাহারাদারে রেখে যাওয়া পরিষ্কার ড্রেসের ব্যবস্থা করছি। তো লিভাই গোসল করে ডিনার টেবিলে আসে। ডিনারের সময় তারা বিভিন্ন গল্পে মশগুল হয়ে যায়। কথার এক পর্যায়ে লিভাই দ্রাসাকে জিজ্ঞেস করে সে হোলোম্যানদের ব্যাপারে জানে কিনা। দ্রাসা তার বাবার একটা উপদেশ স্মরণ করে বলে, কোনো ব্যাপারে যত কম জানা যাবে ততই ভালো। তাই লিভাই আর হোলোম্যানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে না। ডিনার শেষ করে ভেতরে গিয়ে দ্রাসা একটা গান চালু করে এবং দুজনে ড্যান্স করতে শুরু করে। এক পর্যায়ে তারা রোমান্সে মেতে ওঠে এবং ঘনিষ্ঠ হয়ে পড়ে। তারপরে তারা বাইরে এসে বিভিন্ন গল্পে মেতে ওঠে। দ্রাসা লিভাইয়ের কাছে জানতে পারে লিভাই দ্রাসাকে নিয়ে একটা কবিতা লিখছে,
যদিও কবিতাটা সে মাত্রই লেখা শুরু করেছে, তবে ড্রাসার জোরাজুরিতে লিভাই শুধু কবিতার টাইটেলটা বলে, শি কলাপস দ্য নাইট। টাইটেল শুনে ড্রাসা বেশ লজ্জা পেয়ে যায়। যাই হোক, একটা সুন্দর রাত কাটিয়ে লিভাই ড্রাসার কাছ থেকে বিদায় নিয়ে আবারও দড়িতে ঝুলে নিজের টাওয়ারে ফেরত যাচ্ছিল। কিন্তু তখন একটা অঘটন ঘটে যায়। কয়েকটা হলোম্যান দেয়াল বেয়ে ওয়েস্টার্ন টাওয়ারে ওঠার চেষ্টা করছিল। তখন হলোম্যানের টাচে লাগিয়ে রাখা মাইন ব্লাস্ট করে। এতে লিভাইয়ের দড়িটা ছিঁড়ে যায় এবং সে গিরিখাতের ভেতরে পড়ে যায়। এটা দেখে ড্রাসা আর দেরি না করে প্যারাশুট নিয়ে সেও গিরিখাতের ভেতরে লাফ দেয়। ড্রাসা গিয়ে পানির ভেতরে পড়ে যায়, আর অন্যদিকে লিভাই একটা গাছের সাথে পা আটকে সেন্সলেস হয়ে ঝুলেছিল। একটু পরে জ্ঞান ফিরলে সে দেখে তার গায়ে একটা বিশাল সাইজের চেলা উঠে আসছে। লিভাই দ্রুত হাতের গানটা দিয়ে গুলি চালিয়ে চেলাটা মেরে ফেলে, আর সে গাছের শেকড়ের ওপরে পড়ে। কিন্তু এই গাছটাও কোনো সাধারণ গাছ ছিল না। গাছের কাণ্ড থেকে অসংখ্য বিশালাকৃতির দাঁত বেরিয়ে আসে এবং লিভাইকে খেয়ে ফেলার চেষ্টা করে। তবে গুলির আওয়াজ ফলো করে ঠিক সময়ে ড্রাসা সেখানে পৌঁছে যায় এবং লিভাইকে বাঁচিয়ে নেয়। এই জায়গাটা খুবই অদ্ভুত ছিল। এখানকার পরিবেশ, গাছপালা সবকিছুই অন্যরকম, স্বাভাবিক দুনিয়ার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তারা বুঝতে পারছিল না এ কোন নরকে এসে পড়েছে। তারা খুব সাবধানে এগোচ্ছিল। হঠাৎ ঘোড়ায় চড়ে দুজন হলোম্যান এসে তাদের অ্যাটাক করে। ঘোড়াগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো গাছের শেকড় দিয়ে বানানো। ঘোড়ায় থাকা মানুষগুলো একই রকম। তো তারা নতুন হলোম্যানদের সাথে লড়াই করতে শুরু করে। একজন পালিয়ে গেলেও অপরজনকে তারা ধরাশয়ী করে ফেলে। এখান থেকে পালানোর জন্য ড্রাসা ব্যাগে তার নিয়ে আসা অটো অ্যাসেন্টারটা খোঁজে, কিন্তু সেটা পাওয়া যায় না। তখন সে বুঝতে পারে ল্যান্ডিংয়ের সময় হয়তো নদীতে ওটা পড়ে গেছে, অর্থাৎ তারা আর এই জায়গা থেকে সহজে বের হতে পারবে না। তো এক সময় তারা একটা জিনিস খেয়াল করে, এই হলোম্যানদের গায়ে আমেরিকান, ব্রিটিশ ও সোভিয়েত সেনাদের ইউনিফর্ম ছিল। এই ইউনিফর্মগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহার করা হতো, অর্থাৎ বোঝা যাচ্ছে এরা 1940-এর দশক থেকেই এখানে আটকে আছে। কিন্তু এতদিনে তো সৈন্যদের মরে যাবার কথা, তাহলে এখানে আবার কোন রহস্য বেরিয়ে আসছে? লিভাই আর ড্রাসা সামনের দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেয় এবং হাঁটতে শুরু করে। কিছু দূর যাবার পরে তারা একটা ধ্বংস হয়ে যাওয়া শহর এবং ভূপৃষ্ঠে অনেক ফাটল দেখতে পায়। তারা বুঝতে পারে এখানে কখনো ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এই সময় চারিদিক থেকে ভয়ঙ্কর সব গর্জন ভেসে আসতে থাকে। তাই তারা দ্রুত একটা ভাঙা চার্চে ঢুকে পড়ে। চার্চের ভেতরে বেশ কিছু মানুষের কঙ্কাল পড়েছিল। লিভাই একজনের হাতের কৌটা দেখে সেটার ভেতরে থাকা জিনিসটা শুকিয়ে বলে, এটা সায়ানাইড, অর্থাৎ এই মানুষগুলো স্বেচ্ছায় আত্মহত্যা করেছিল। ড্রাসা বলে এই জায়গাটা অভিশপ্ত। চার্চের মধ্যে অনেকগুলো মাকড়সা আকৃতির হলোম্যান ছিল, সেগুলো তাদের ওপরে অ্যাটাক করে। তারাও লড়াই করতে শুরু করে। একটু পরে বাইরে থেকেও হলোম্যানরা এসে তাদের ওপরে অ্যাটাক করতে থাকে। দুজনের প্রাণপণে লড়াই করেও তাদের সাথে পেরে উঠছিল না। তাই ড্রাসা একটা দেয়াল ব্লাস্ট করে উড়িয়ে দেয় এবং দুজনে সেখান থেকে বাইরে পালিয়ে আসে। কিন্তু বাইরে বিপদ আরও বেশি ছিল। এই সময় তারা গিরিখাতের একটা গুহা দেখতে পেয়ে সেখানে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারা ভেতরে ঢুকে বুঝতে পারে এটা কোনো পুরনো গবেষণাগার। টেবিল চেয়ারে বসে থাকা একটা কঙ্কালের হাতের নিচে লিভাই একটা ভিডিও ক্যাসেট পায়, যেটার ওপরে লেখা ছিল গড ফরগিভ আস। এদিকে ড্রাসা একটা ব্যাকআপ জেনারেটর পেয়ে সেটা চালু করতেই গবেষণাগারে পাওয়ার সাপ্লাই চালু হয়ে যায়। এরপরে পুরনো আমলের প্রজেক্টরে লিভাই ভিডিও ক্যাসেটটা চালু করে। ডিসপ্লেতে তখন একজন বিজ্ঞানীর ফুটেজ ভেসে ওঠে। বিজ্ঞানী জানায় আজ 1946 সালের 12 বা 13 জুলাই পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের উভয় পক্ষের দেশগুলোর একটা সিক্রেট জোটের অংশ হিসেবে তাদের এই গবেষণাগারটা তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন রবার্ট ওপেনহাইমার এবং লস অ্যালামাস নিউক্লিয়ার বোমা তৈরি করেছিল, এরাও তেমনি ধ্বংসাত্মক জৈব রাসায়নিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছিল। কিন্তু 6 দিন আগে এখানে 8.1 মাত্রার ভূমিকম্প হয়, যার কারণে এই ল্যাবটা নষ্ট হয়ে যায়। সেই সাথে তাদের কাজের সব ফ্যাসিলিটিসও ড্যামেজ হয়ে যায়। ফলে বিষাক্ত পদার্থগুলো উন্মুক্ত হয়ে যায়। গবেষকরা গবেষণা বন্ধ রেখে সেই চেষ্টায় লেগে পড়ে যাতে এই বিষাক্ত পদার্থগুলো গিরিখাতের বাইরে বের হতে না পারে। কারণ জৈব রাসায়নিক দূষণের কারণে এই গিরিখাতের পরিবেশে অলরেডি মারাত্মক প্রভাব পড়ে গিয়েছিল। এই বিষাক্ত পদার্থগুলোর সংস্পর্শে আসা প্রাণী আর উদ্ভিদের ডিএনএ মিক্স হয়ে যায়। মানুষের ডিএনএ গাছপালা, প্রাণী, এমনকি পোকামাকড়ের সাথেও মিশে যায়, যার ফলে সেগুলোর একটার সাথে অন্যটার মিউটেশন ঘটে এবং উদ্ভিদ প্রাণীর মিক্সারে অদ্ভুত ধরনের সব ক্রিয়েচার সৃষ্টি হয়ে যায়। মানে যেগুলোকে হলোম্যান বলা হচ্ছে, সেই প্রাণীগুলো মূলত এভাবেই তৈরি হয়েছে। তো বিজ্ঞানীর কাছে আরও জানা যায়
ইমিউনিটি সিস্টেম স্ট্রং আছে এমন মানুষ যদি কয়েক ঘন্টা এই বিষাক্ত পদার্থগুলির সংস্পর্শে থাকে তবে সমস্যা হবে না, কিন্তু বেশিক্ষণ থাকলে সেটা তাদের উপরে প্রভাব পড়বে এবং 5 দিনের মধ্যেই তার মিউটেশন শুরু হয়ে যাবে আর শারীরিকভাবে সেই উপসর্গ দেখাও যাবে। তো সবশেষে বিজ্ঞানী জানায় তারা এই জায়গাটা এই জন্যই বন্ধ করে দিয়েছে যাতে বাকি দুনিয়ার মানুষগুলো এই সাংঘাতিক বিষাক্ত পদার্থগুলোর হাত থেকে বাঁচতে পারে। নিজের স্বীকারোক্তির পরে ডাক্তার ক্ষমা চেয়ে ভিডিও রেকর্ড শেষ করে। তো ডাক্তারের পুরো বক্তব্য শোনার পরে লিভাই আর দ্রাসা বুঝতে পারে তাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে, তাহলে তারাও মিউটেড হয়ে হোলোম্যান হয়ে যাবে। এই সময় লিভাইয়ের একটা কম্পিউটারের দিকে নজর পড়ে এবং তারা সেখানে এগিয়ে যায়। কম্পিউটারটা দেখে দ্রাসা বলে এটা তো কোনোভাবেই 1940-এর দশকের কম্পিউটার না। লিভাই জানায় এটা খুব সম্ভবত 2000 শতকের শেষের দিকের একটা কম্পিউটার। লিভাই কম্পিউটারটা চালু করছিল তখন দ্রাসা বলছিল অথরিটি জায়গাটা স্কোয়াড্রন বোম্বার দিয়ে উড়িয়ে দেয়নি কেন, তাহলে তো জায়গাটার আর কোনো অস্তিত্বই থাকতো না। এরই মধ্যে লিভাই কম্পিউটার অন করে এবং ডার্ক লেকের লোগো ভেসে ওঠে। লিভাই বলে ডার্ক লেক একটা আধা সামরিক বাহিনী, জায়গাটা এখনও ধ্বংস করা হয়নি কারণ ডার্ক লেক এগুলো নিয়ে এখনও গবেষণা করছে। কম্পিউটার ঘেঁটে লিভাই বুঝতে পারে ডার্ক লেক জেনেটিক গবেষণার সাথে জড়িত। তারা ড্রোন দিয়ে গিরিখাত থেকে হাইব্রিড ডিএনএ সংগ্রহ করছে যাতে তারা সুপার সোলজার বানাতে পারে। প্রাইভেট ডিফেন্স কন্ট্রাক্টররা কয়েক দশক ধরে সুপার সোলজার তৈরির চেষ্টা করছে যাতে তারা সাধারণ মানুষের চেয়ে আরও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়, আর এই জন্যই এই জায়গাটাকে এতটা সিকিউর করে রাখা হয়েছে। এই রহস্য লুকাতেই তাদের এত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, লিভাই কম্পিউটারে স্ট্রে ডগ নামের একটা ফাইল খুঁজে পায়। এখানে আসার প্রথম দিনে জেরি তাকে যে স্ট্রে ডগ প্রোটোকলের ব্যাপারে বলেছিল এটাই সেই স্ট্রে ডগ। তো লিভাই ফাইলটা ওপেন করে বুঝতে পারে এটা গিরিখাতের সেলফ ডিস্ট্রাকশন প্রোটোকল, মানে এখানে একটা বিশাল সাইজের পারমাণবিক বোমা বানিয়ে রাখা হয়েছে। যদি কখনো এমন হয় এই গিরিখাতের রহস্য ফাঁস হয়ে যাচ্ছে বা এখানে অপ্রত্যাশিতভাবে কেউ প্রবেশ করেছে, তাহলে এটার সেলফ ডিস্ট্রাকশন অন হয়ে যাবে এবং এই বোমাটা ব্লাস্ট করবে। আর এই বোমাটা এতটাই পাওয়ারফুল যে এটার প্রভাব 4.2 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যাবে। এতে পুরো গিরিখাত সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে এবং এখানকার সিক্রেটের ব্যাপারেও আর কেউ জানতে পারবে না। যাই হোক, সব জেনে শুনে লিভাই দ্রাসাকে নিয়ে বের হবার চেষ্টা করে। দ্রাসা ল্যাবের ভেতরে ঢোকার আগে একটা জায়গায় তার গিয়ার প্যাক, মানে যেটার ভেতরে গোলা বারুদগুলো ছিল সেটা রেখে গিয়েছিল, কিন্তু এখন সেটা ওখানে নেই। এতে লিভাই বুঝতে পারে এই হোলোম্যানগুলোর চিন্তাশক্তি স্বাভাবিক মানুষের মতোই। তারাও বুদ্ধি দিয়ে লিভাই আর দ্রাসার সাথে খেলছে। তারা দুজনে আরও বেশি সতর্ক হয়ে যায়। তারা গবেষণাগারের দরজা খুলেই কিছুটা দূরে গিয়ার প্যাকটা দেখতে পায়। এই জন্য লিভাই একটা স্মোক গ্রেনেড ফেলে যাতে ধোঁয়ায় তারা আড়াল হতে পারে। এরপরে গিয়ার প্যাকের কাছে দ্রাসা এগিয়ে যায়, কিন্তু তখনই একটা লম্বা শেকড় এসে দ্রাসার পা পেঁচিয়ে নেয় এবং ঘোড়ায় চড়া হোলোম্যানটা তাকে টেনে নিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই তারা লিভাইয়ের চোখের আড়াল হয়ে যায়। হোলোম্যানটা দ্রাসাকে একটা গুহাতে এনে ঝুলিয়ে বেঁধে রাখে এবং টর্চার করতে শুরু করে। এক পর্যায়ে দ্রাসাও ফাইট ব্যাক করে। সে বিভিন্ন ধারালো জিনিস দিয়ে সেটাকে আঘাত করে, কিন্তু কিছুই হয় না, কারণ এটার শরীর তো আর মানুষের মতো রক্ত মাংসের না। তবে গুহার ভেতরে আগুনের ব্যবস্থা ছিল। এক পর্যায়ে দ্রাসা একটা আগুনের কাঠ তুলে সেটা দিয়ে হোলোম্যানকে আঘাত করে। এতে তার শরীরে আগুন ধরে যায় এবং অবশেষে সে মারা যায়। এই সময় সেখানে লিভাইও চলে আসে। সে হোলোম্যানের ইউনিফর্মে দেখে তার নাম ব্র্যাডফোর্ড শো, অর্থাৎ এই লোকটাই ছিল ওয়েস্ট টাওয়ারের প্রথম সোলজার এবং সেই এই প্রাণীগুলোর হোলোম্যান নামকরণ করেছিল। এর থেকে বোঝা যাচ্ছে ব্র্যাডফোর্ড শো হয়তো কৌতূহলবশত এখানে এসেছিল, তারপরে সেও পরিবেশজনিত কারণে মিউটেড হয়ে হোলোম্যান হয়ে গেছে। তার এই পরিণতি লিভাই এবং দ্রাসা দুজনকেই বিচলিত করে তোলে। দ্রাসা লিভাইকে জিজ্ঞেস করে তারা এখন ঠিক কোথায় আছে। লিভাই জানায় তারা এখন রাসায়নিক মিসাইল ফ্যাসিলিটির মধ্যে আছে। সম্ভবত এটাই তাদের বের হবার একমাত্র পথ। তারা এবার ভেতরের দিকে যেতে থাকে এবং একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে উদ্ভিদ আর প্রাণীর মিউটেশনে 18 অদ্ভুত ধরনের জিনিস তৈরি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এখানে হাজার হাজার প্রাণী না মরেও নরক যন্ত্রণা ভোগ করছে। পুরো জায়গাটা এরকম মাকড়সার জালের মতো বিছানো ছিল। দুজনে খুব সাবধানে এর ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দ্রাসার পা 18 জিনিসের উপরে পড়ে যায়। এতে হোলোম্যানগুলো তাকে ডিটেক্ট করে ফেলে এবং সবাই আক্রমণ শুরু করে। লিভাই আর দ্রাসা মিলে সেগুলোর সাথে ফাইট দিয়ে এক পর্যায়ে দ্রাসা গ্রেনেড মেরে এগুলোতে আগুন ধরিয়ে দেয়। তারপরে তারা গবেষণাগারের পার্কিং লটে চলে আসে। সেখানে অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা ছিল।
লিভাই সেখান থেকে একটা আর্ম ভেহিকল বেছে নেয়। এটার চাকার সাথে ট্র্যাক লাগানো ছিল, যার কারণে এটা গ্রিপের কাজ করবে আর পাহাড় বেয়ে উঠতে সহজ হবে। এছাড়াও লিভাই গাড়ির সামনের রোলবারটাকে কপিকলের মতো করে ইউজ করার চিন্তা করে। এটা দড়ির গ্রিপ শক্তভাবে ধরে রাখবে এবং ব্যালেন্সও ঠিক রাখবে। তো এরপরে গাড়িটা নিয়ে তারা সেখানে চলে আসে যেখানে লিভাই দড়ি সহ টাওয়ার থেকে পড়েছিল। সেখানে এসে লিভাই গাড়ির রোলবারের সাথে দড়িটা লাগিয়ে দেয়, কিন্তু এই সময় কয়েকটা হলোম্যান তাদের দিকে তেড়ে আসে, তবে তারা সেগুলোকে গুলি করে মেরে ফেলে। এরপরে দ্রাসা গাড়ি স্টার্ট করে দেয় এবং পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করে। লিভাই কৌশলে দড়িটা ট্র্যাকের নিচে রেখেছিল, এতে গাড়িটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। প্রায় অর্ধেক পথ তারা ভালোভাবেই উঠে পড়ে, কিন্তু দড়িটা যেহেতু একদম নিচ পর্যন্ত ছিল তাই দড়ি বেয়ে হলোম্যানরা উঠে আসতে শুরু করে। দুজনে মিলে আবারও যথাসম্ভব সেগুলোর সাথে লড়াই করতে থাকে। চারিদিক থেকে অসংখ্য হলোম্যান জেকে ধরছিল, তাই লিভাই এবার গাড়ির তেলের ট্যাঙ্কি ফাটিয়ে দেয়। ফলে দড়ি বেয়ে ওঠা হলোম্যানগুলো তেলে ভিজে যায়। তখন লিভাই একটা ফায়ার স্টিক দিয়ে আগুন ধরিয়ে দেয়, এতে তারা হলোম্যানদের হাত থেকে রক্ষা পায়। তবে আগুন তাদের গাড়ি পর্যন্ত উঠে যায়। অবশ্য তারা ভাগ্যক্রমে বেঁচে যায় এবং পাহাড়ের একটা খাঁজে আশ্রয় নেয়। তারপরে আস্তে ধীরে সাবধানে তারা টাওয়ারে উঠে আসতে সক্ষম হয়। দ্রাসার হাতে একটু চোট লেগেছিল, লিভাই সেখানে ব্যান্ডেজ করে দেয়। তাদের এখনো সবকিছু কেমন দুঃস্বপ্নের মতো লাগছিল। লিভাই বলে তাদের আগামী 5 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। দূষিত পদার্থগুলো যদি তাদের শরীরে ইফেক্ট করে ফেলে তাহলে এই 5 দিনের মধ্যেই তাদের শরীরে মিউটেশন দেখা যাবে। তবে 5 দিন পার হয়ে গেলে তারা সেফ। তারা সিদ্ধান্ত নেয় যদি দুজনেই বেঁচে থাকে তবে 1 সপ্তাহ পর তারা আবার দেখা করবে এবং এখান থেকে পালিয়ে যাবে। ফ্রান্সে দ্রাসার একটা পরিচিত জায়গা আছে, সেখানে তারা সেফলি থাকতে পারবে। তবে পালানোর আগে তারা এই গিরিখাতটা ধ্বংস করে দিয়ে যাবে, যাতে ওই হলোম্যানগুলোর আর কোনো অস্তিত্ব না থাকে, কারণ প্রতিটা হলোম্যানই এখন দূষিত পদার্থ। যাই হোক, দ্রাসার টাওয়ারে একটা গ্র্যাপলিং গান ছিল, সেটা দিয়ে ওয়েস্টার্ন টাওয়ারে শ্যুট করে ক্লাইম্বিং রোপ পাঠিয়ে দেওয়া হয় এবং লিভাই দ্রাসার কাছ থেকে বিদায় জানিয়ে নিজের টাওয়ারে চলে আসে। রাতে লিভাই রেডিওতে অথরিটির সাথে যোগাযোগ করে। এবার লিভাইয়ের কলটা সরাসরি বার্থোলোমিও রিসিভ করে। বার্থোলোমিও লিভাইকে জিজ্ঞেস করে তাদের গিরিখাতের ভেতরে রাখা কম্পিউটারটা আজ চালু হয়েছিল, তো লিভাই সেখানে গিয়েছিল কিনা। লিভাই স্পষ্টভাবে অস্বীকার করে বলে সে ওখানে যায়নি, কিন্তু বার্থোলোমিও জানতো লিভাই মিথ্যা বলছে এবং সে সিক্রেটটা জেনে গিয়েছে। তাই বার্থোলোমিও লিভাইকে সত্যিটা জানিয়ে দেয় যে তারা এমন কিছু নিয়ে কাজ করছে যাতে মার্কিন সেনারা পুরো দুনিয়াতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাই সে লিভাইকেও তাদের সাহায্য করার আহ্বান জানায়। এরপর সে লিভাইকে জিজ্ঞেস করে ইস্টার্ন টাওয়ারে পাহারাদারের সাথে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা। লিভাই এবারও মিথ্যা বলে, কিন্তু লিভাই জানতো না বার্থোলোমিও তার আর দ্রাসার ব্যাপারে সব জেনে গেছে। বার্থোলোমিও শুধু লিভাইকে একটু বাজিয়ে দেখছিল। তো বার্থোলোমিও এবার বলে লিভাই যেহেতু গিরিখাতে প্রবেশ করে কম্পিউটার অন করেনি, তাহলে এই কাজটা নিশ্চয়ই দ্রাসা করেছে। তাই সে দ্রাসাকে খুন করার জন্য লিভাইকে নির্দেশ দেয়। বার্থোলোমিও জানতো লিভাই কখনোই এটা করবে না, কারণ তার কাছে থাকা সিসিটিভি ফুটেজে দুজনকে একসাথে কম্পিউটারের সামনে দেখা যাচ্ছে। তো ফোন রেখে বার্থোলোমিও কমান্ডারকে ফোর্স রেডি করতে বলে। সে নিজে গিরিখাতে গিয়ে এই দুজনকে মেরে ফেলবে। পরের দিন সকালে লিভাই আর দ্রাসা রাউন্ড দিচ্ছিল আর দূরবীনে একে অপরের সাথে যোগাযোগ করছিল। এই সময় তারা মাথার ওপরে মিলিটারি বিমান উঠতে দেখে। লিভাই দ্রাসাকে পালানোর নির্দেশ দেয় আর নিজেও পালাতে শুরু করে। বিমানটা ওয়েস্টার্ন টাওয়ারে ল্যান্ড করে এবং বার্থোলোমিও কমান্ডারদের নিয়ে নেমে আসে। কমান্ডাররা চারিদিকে খুঁজেও লিভাইকে পায় না, তাই তারা এবার ড্রোন প্রোটোকল ইউজ করে অনেকগুলো কোয়াডকপ্টার জঙ্গলের ভেতরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের ভেতরে লিভাই ড্রোনগুলো নজরে চলে আসে এবং ড্রোনগুলো থেকে তার উপরে অনবরত গুলিবর্ষণ শুরু হয়। সে কোনো রকমে গুলি চালিয়ে ড্রোনটাকে ধ্বংস করে দেয়। এদিকে কয়েকটা ড্রোন ইস্টার্ন সাইডে দ্রাসার কাছেও পৌঁছে যায়। দ্রাসা সেগুলোকে স্নাইপার রাইফেল দিয়ে ধ্বংস করে দেয়। এরপরে দ্রাসা এবং লিভাই দুজনেই নিরাপদ দূরত্বে গিয়ে স্নাইপার নিয়ে বসে। বার্থোলোমিও এই সময় টাওয়ারের সেই দেয়ালটা দেখছিল যেখানে সব গার্ডেরা নিজেদের কথা লিখে রাখত। লিভাই দেয়ালে লিখে রেখেছে 3টা জিনিস কখনো গোপন রাখা যায় না, চাঁদ, সূর্য এবং সত্য। এরই মধ্যে বার্থোলোমিও বাইরে কিছু ব্লাস্ট হবার আওয়াজ শুনতে পায়। সে বাইরে এসে দেখে দূর থেকে স্নাইপার শটে দ্রাসা এবং লিভাই সব ক্লকারগুলো ধ্বংস করে দিচ্ছে। এভাবে সবগুলো ক্লকার যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই জায়গার সিক্রেট ফাঁস হয়ে যাবে আর সেই সাথে সাইরেনটাও বেজে উঠবে। আর সাইরেন বেজে ওঠা মানেই গিরিখাতের স্ট্রে ডগ প্রোটোকল চালু হয়ে যাবে। অর্থাৎ গিরিখাতের সেলফ ডিস্ট্রাকশন প্রোটোকল অনুযায়ী পারমাণবিক বোমাটা অটোমেটিক ব্লাস্ট হয়ে পুরো গিরিখাতটা ধ্বংস হয়ে যাবে।
তো একটু পরেই সাইরেনটা বেজে ওঠে। বার্থোলোমিও এখান থেকে পালানোর জন্য কমান্ডোদের নিয়ে প্লেনে উঠে বসে। অন্যদিকে লিভাই আর দ্রাসা যতটা দূরে সম্ভব দৌড়ে পালানোর চেষ্টা করে, কারণ এই বোমাটার ইফেক্ট 4.2 কিলোমিটার পর্যন্ত পড়বে। কয়েক মুহূর্ত পরেই বোমাটা ব্লাস্ট করে। সেফ দূরত্বে যেতে না পারায় প্লেন সহ বার্থোলোমিও মারা যায়। অন্যদিকে দ্রাসা সেফ দূরত্বে পৌঁছে যেতে পারলেও পায়ে চোট পাওয়া লিভাই বেশি দূর যেতে পারে না। বোমার আঘাত প্রায় তার পিঠ ছুঁয়ে ফেলেছিল। তখন সে গিরিখাতের কিনারায় দাঁড়িয়েছিল। সে নদীর মাঝে পড়ে যায়। এদিকে দ্রাসা একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়, কারণ তাকে 5 দিনের জন্য কোয়ারেন্টাইন পালন করাই লাগবে। তো 5 দিন হয়ে যাওয়ায় সে কোয়ারেন্টাইন থেকে বের হয়ে ফ্রান্সে চলে যায়। তার হাতে ছিল লিভাই রেখে যাওয়া একটা খাম। খামের ওপরে লেখা ছিল, আমি যদি তোমার কাছে ফিরতে না পারি তাহলে কোনো এক সূর্যাস্তের সময়ে খামটা খুলবে। তো লিভাই যেহেতু তার কাছে ফেরেনি, তাই দ্রাসা সূর্যাস্তের সময়ে খামটা খোলে এবং দেখে এটা সেই কবিতা যেটা লিভাই তার জন্য লিখেছে। যাই হোক, এরপরে কেটে যায় প্রায় 1.5 মাস। দ্রাসা ফ্রান্সেই একটা রেস্টুরেন্ট চালু করে। প্রতিদিনের মতো সে কাস্টমারদের খাবার সার্ভ করছিল। তখন সে দেখে লিভাই খাবার টেবিলে বসে আছে। দ্রাসা এগিয়ে যায় এবং বলে, অনেক লেট করে ফেলেছ। লিভাই বলে, পুরনো চাকরিতে আহত হয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। দ্রাসা মজা করে বলে, রান্নাঘরের চাকরির জন্য একজনকে লাগবে, তো বলো তোমার কি ট্যালেন্ট আছে। লিভাই বলে, আমি খুব ভালো শ্যুট করতে পারি। এরপরে দুজনেই হেসে একে অপরকে আলিঙ্গন করে এবং নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই সিনেমাটা থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায়, প্রকৃতির নিয়ম ভেঙে সৃষ্টিকর্তার সৃষ্টিকে নিয়ে অনুচিত কিছু করলে সৃষ্টিকর্তা সেটাকে অভিশাপ হিসেবে ফিরিয়ে দেন। প্রকৃতির বিরুদ্ধে গেলে ধ্বংস অনিবার্য। তাই কোনো কার্যসিদ্ধি করতে চাইলে নিজের লিমিটেড সামর্থ্যকে সর্বোত্তম ব্যবহার করা উচিত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।